আমন্ত্রণ এসএসআরএম মুক্ত কণ্ঠ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জিএম মোস্তাফিজুল আলম। সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের বিশ্লেষণ নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠানে আলোচনায় যাবার আগে দেখে নেব গত সপ্তাহের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। রোববার খুলছে রপ্তানিমুখী শিল্প কারখানা, 5 তারিখের পর ঢাকার বাইরের শ্রমিকদের যোগ দেওয়ার অনুরোধ। করোনায় বেহাল দশা, প্রতিদিন 2 শতাধিক প্রাণহানি, বেড না পেয়ে হাসপাতালের সামনেই রোগীর মৃত্যু। মিটফুট হাসপাতাল থেকে আসছি ঢাকা মেডিকেল থেকে আসছি এই হাসপাতালে। সরদিতে আর মুখ দেয়, এখানে আমি সব করে ট্রাই করছি, একটা তো কোনো সিট নাই। মহামারীর মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, রাজধানীর অনেক ভবনেই মিলছে এডিসের লার্ভা। খ্যাতির মোহে আলোচনায় থাকতে চেয়েছেন হেলেনা জাহাঙ্গীর, 3 দিনের রিমান্ড মঞ্জুর। ঘরের থেকে টাইমে বাড়ি করে রাস্তার মধ্যে পিঠে কাপড় তুলে ফেলাবো। ভিকারুননিসার অধ্যক্ষের ফোন আলাপে তোলপাড়, নেপথ্যে ভর্তি বাণিজ্য দাবি অভিযুক্তের। ভর্তির বিষয়ে বিভিন্ন সুবিধার বিষয়ে তারা অবশ্যই ফোন করেছে, চেয়েছে, আমাদের সাথে বসেন। 28 জুলাই হচ্ছে না সিলেট 3 আসনের উপনির্বাচন, 5 আগস্ট পর্যন্ত স্থগিত, ভোটারদের স্বস্তি। দর্শক, আজ আমরা কথা বলবো দেশের করোনা মহামারী পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে এ বিষয়ে কথা বলতে অনলাইনে যুক্ত হয়েছেন আইসিডিডিআরবির মহামারী নিয়ন্ত্রণ প্রস্তুতি ইউনিটের সাবেক প্রধান ডাক্তার আনোয়ারুল ইকবাল, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন এবং বুয়েটের মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর তৌফিক হাসান। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনায় যাবার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সেটি হচ্ছে বুয়েটের গবেষকরা যে অক্সিজেন তৈরি করেছেন, যেটি দিয়ে আসলে মুমূর্ষু রোগীদের উচ্চমাত্রায় অক্সিজেন দেওয়া সম্ভব। সেইটি বিষয় নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নিয়ে তারপর আপনাদের সাথে আলোচনায় আসব। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট উদ্ভাবিত উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহকারী যন্ত্র অক্সিজেট। ঢাকা মেডিকেলে হাইফ্লো ন্যাজাল ক্যানোলার সাথে তুলনা করতে 20খানেক রোগীকে এই যন্ত্রের মাধ্যমে সেবা দেয়া হয়। এতে লাগে না কোনো বিদ্যুৎ সংযোগ। এই ট্রায়ালে মেলে ইতিবাচক ফল। আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য অনুযায়ী যে কয়টি ফাইন্ডিংস, 1 নম্বর হচ্ছে যে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা এবং সিপ্যাপের ট্রিটমেন্টের আউটকাম প্রায় কাছাকাছি। 2 নম্বর হচ্ছে যে আমরা যদি অক্সিজেন স্যাচুরেশন দেখি 24 ঘন্টার মধ্যে বেড়ে 96% চলে এসেছিল অন অ্যাভারেজ, যদি আমরা সব পেশেন্টদের ডাটা দেখি। থার্ড যেটা মেইন একটা ফাইন্ডিং, যে আমাদের ডিভাইসে 30% অক্সিজেন, শতকরা 30% অক্সিজেন কম ব্যবহৃত হয়। এর ভিত্তিতে জরুরি ব্যবহারে গত 28 জুলাই অক্সিজেটকে অনুমতি দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। শর্ত দেয়া হয় আরেক দফা ট্রায়ালের, যাতে উৎপাদন ও ব্যবহার করা যাবে 200 ডিভাইস। ঢাকায় যেসব হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ আছে, এই দফার ট্রায়ালে সেগুলোকে বেছে নেওয়া হবে। উদ্ভাবক দলের হাতে রয়েছে 50টি অক্সিজেন ডিভাইস, কিন্তু লকডাউনের কারণে বাকি ডিভাইসগুলো তৈরিতে বেগ পাওয়ার শঙ্কায় তারা। আমরা তো আর ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারার না যে আমরা আগে থেকে তৈরি করে রেখেছি, আমরা জাস্ট এখন ডিস্ট্রিবিউট করবো, ব্যাপারটা তা না। আমাদের আসলে এখন শুরু করতে হবে। আমাদের যেসব কম্পোনেন্ট সোর্সিং এর বিষয়, এগুলো কিন্তু এখন জটিলতা হবে আর কি, যে যেহেতু লকডাউন পরিস্থিতি, অনেক সময় দেখা যায় যে ফ্লাইট বা এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি কমে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের মধ্যবর্তী সেবা কার্যক্রমে গতি এলে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে করোনা মহামারী নিয়ন্ত্রণে। আমরা আশা করব যে আমাদের দেশের উদ্ভাবন আরো অনেক কার্যকর হবে এবং তার ফলে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, যেখানে তাদের পরবর্তী ধাপ হচ্ছে যেখানে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ নেই, এমনকি বিদ্যুৎ সরবরাহ নির্ভরশীল নয়, সেখানেও এই যে কার্যকর করার তাদের ইচ্ছা রয়েছে। বাট এখন পর্যন্ত আমরা আসলে যেখানে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ রয়েছে অথচ হাইফ্লো ন্যাজাল ক্যানুলা নেই, সেই জায়গাগুলো পর্যন্ত আমরা আশা করতে পারি যে এই যন্ত্র কাজে দিবে। কম খরচের এমন নিজস্ব উদ্ভাবন সফল হলে সাশ্রয় হবে অর্থ।
শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। ডক্টর তৌফিক হাসান, আপনার কাছে শুরুতে আসতে চাই। শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইব যে আপনারা যে প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন সেটি সম্পর্কে যদি সংক্ষেপে একটু বলেন আমাদের আলোচনার শুরুতে। জি, ধন্যবাদ। আমাদের যে ডিভাইসটি এটি বেসিক্যালি একটি ফ্লো জেনারেটর বা ভালভ। এটি যে কোনো প্রেশারাইজড সিলিন্ডার অথবা এই যে সেন্ট্রাল লাইনে কানেক্ট করলে এটি এনভায়রনমেন্ট থেকে আরো বাতাস এবং অক্সিজেন মিক্স করে একটা হাই ফ্লো জেনারেট করে এবং প্রয়োজনে আমরা অতিরিক্ত অক্সিজেন অ্যাড করে এটি পুরোপুরি 100% অক্সিজেন দিতে পারি 60 লিটারে। তো এই ডিভাইসটিকে যখন আমরা এই মাস্কের মাধ্যমে রোগীকে দিই, এটি বেসিক্যালি একটি সিপ্যাপ ভেন্টিলেটর অর্থাৎ কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, এক ধরনের নন ইনভেসিভ ভেন্টিলেটর হিসেবে এটি কাজ করে। তো এই পুরো সেটআপে যেটি আমাদের মেইন কম্পোনেন্ট যেটি হচ্ছে ফ্লো জেনারেটরটি, এটি খুবই আসলে আপনার মোটামুটি 2000 টাকার মতো খরচ হয় বানাতে, বাট টোটাল সিস্টেমের সব মিলে আনুষঙ্গিক খরচ মিলে প্রায় 20-25 হাজার টাকার মতো আমাদের খরচ হয়, যেখানে আপনারা জানেন যে হাই ফ্লো নেজাল ক্যানুলা অনেক এক্সপেন্সিভ। এবং আমাদের ডিভাইসের আরেকটা মেইন অ্যাডভান্টেজ যেটি বিদ্যুৎ ছাড়াই এটি ব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে আপনি যেটি বলছেন যে আপনারা যে অনুমোদন পেয়েছেন সীমিত পরিসরে উৎপাদনের জন্য, কবে নাগাদ কতটুকু উৎপাদন করার সক্ষমতা আপনাদের আছে? আমাদের যে এই পর্যন্ত যতটুকু কাঁচামাল রয়েছে এবং আমাদের আগে কিছু ডিভাইস তৈরি করা আছে, সব মিলে আসলে আমরা এই 1-2 সপ্তাহের মধ্যে আমরা আশা করছি যে 50টি ইউনিট আমরা রেডি করতে পারবো এবং এটি ব্যবহার করার জন্য আমরা পাঠিয়ে দিতে পারবো। বাট পরবর্তী যে 150 টোটাল যে 200টি আমরা করব, এই পরবর্তী 150টির জন্য আসলে আমাদের কিছুটা সময় লাগবে। এগুলো আমরা এখন ক্যালকুলেট করছি যে ওভারঅল কিরকম সময় লাগবে, বিশেষ করে যে কম্পোনেন্ট গুলো আমাদের বাইরে থেকে বা সোর্সিং করতে হবে, এইগুলোতে আসলে অনেক সময় অনেক দেরি হয়ে যায়। তো এখানে আসলে একটা সমস্যা। আমরা অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। জি, ডাক্তার রোবেদ আমিন, এই প্রযুক্তি সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। আমি একটু ছোট্ট কারেকশন বলি। আমি একসময় যে সময় প্রজেক্টটা ছিল তখন আমি প্রফেসর অফ মেডিসিন ঢাকা মেডিকেল কলেজে ছিলাম। বর্তমানে আমাকে ওখান থেকে চলে আসতে হয়েছে ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিসে, লাইন ডাইরেক্টর নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল হিসাবে। তো প্রফেসর অফ মেডিসিন হিসাবে উনার যে প্রজেক্টটা বুয়েট থেকে, আমি বলবো যে এটা একটা অত্যন্ত চমৎকার একটা আইডিয়া। তার কারণ এটা এক্সপ্লোরেটরি, মানে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের নিজস্ব দেশের যে প্রযুক্তি, এটাকে কখনো এই কোভিড-19 জন্য কেউ কি এক্সপ্লোরেশন করেছে কিনা। ওই অংশটা কিন্তু সেরকম দেখবেন যে স্ট্যান্ডার্ড কতগুলো পদ্ধতি অক্সিজেন দেওয়ার হাই ফ্লো সিস্টেম আছে। একটা হলো হাই ফ্লো নেজাল ক্যানুলা, ইতিমধ্যে আমাদের বাংলাদেশের অনেক মানুষরা জেনে গেছে। আরেকটা হলো নন ইনভেসিভ ভেন্টিলেশন, যেটাকে সিপ্যাপ অথবা বাইপ্যাপ বলা হচ্ছে। তো এগুলো তো অনেক দিন থেকে বানানো কতগুলো সিস্টেম আছে, এখন ওগুলো তো ভেরি এক্সপেন্সিভ, তাই না? আপনি একটা 6.5 লক্ষ টাকা দিয়ে হাই ফ্লো নেজাল ক্যানুলা কিনা হচ্ছে, যেটাতে প্রচুর পরিমাণ অক্সিজেন টেনে ফেলছে। সারা দিনে হয়তো এমনও হতে পারে যে আপনি হয়তো 1 লক্ষ ইউনিট অক্সিজেনকে টেনে ফেলতে পারলেন একটা হাসপাতালে। তাহলে এটা তো আমাদের জন্য বিরাট প্রবলেমেটিক, কারণ আমাদের তো অসংখ্য রোগী। তাহলে এটার বিকল্প কি? বিকল্প হতে পারে যে আপনি যদি প্রেসারাইজ ফর্মে কোন একটা কিছু করে ফ্লো দিতে পারেন, যেমন ধরেন সিপ্যাপ বাইপ্যাপ। এখন সেটাও তো এক্সপেন্সিভ, 1-1.5 লক্ষ টাকা। অথচ আমি বলবো যে আমাদের যে বুয়েটের যে তৌফিকটা যেটা বানিয়েছেন, এটা তো কম খরচে ঠিক একই প্রযুক্তি দিচ্ছে এবং সেটাকে কিন্তু বৈজ্ঞানিকভাবে আমরা প্রমাণ করার জন্য কিন্তু ট্রায়ালগুলো করেছি। এটা কিন্তু এমন না যে শুধুমাত্র এই ট্রায়ালটা, ফেজ 1 ট্রায়াল হয়েছে, ফেজ 2 ট্রায়াল হয়েছে, সে দুটো পার করার পরে তারপরে কিন্তু আমাদের বিএমআরসি ক্লিয়ারেন্স দেওয়ার পরে ফেজ 3 ট্রায়াল হয়েছে। আমি বলবো যে এই যে ফেজ 3 ট্রায়াল হয়েছে, এখানে আমরা খুব বুদ্ধিমানতার কাজ করে এই মেশিনটাকে হাই ফ্লো নেজাল ক্যানুলার এগেইনস্টে কম্পারিশন করেছি দেখার জন্য যে এটা হাই ফ্লো নেজাল ক্যানুলার একটা অল্টারনেটিভ হিসেবে দাঁড়ায় করা যায় কিনা, যেটা কস্ট ইফেক্টিভ হবে আমাদের মানুষের জন্য, এফিকাসি থাকবে, সেফ থাকবে। এবার এটা রেজাল্ট সম্পর্কে আমি কয়েকটা জিনিস জানাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এসব ট্রায়ালগুলোতে কতগুলা জিনিস দেখতে হয়। আমরা এটাকে বলি প্রাইমারি এবং সেকেন্ডারি আউটকাম, মানে হচ্ছে কতদিন আপনি ভেন্টিলেটর ফ্রি রাখতে পারলেন। তো এই মেশিনটার মাধ্যমে দেখা গেছে 7 days এর মতো, 7.5 days ফ্রি ছিল। হাই ফ্লো নেজাল ক্যানুলা ছিল 6.5 দিন। তাহলে একটা দিন তো আপনি স্পেয়ার করলেন। যখন আপনি রিকভারি চিন্তা করলেন,
তখন এই যে মেশিন এর মাধ্যমে রিকভারি ছিল 38%, হাই ফ্লো নেজাল ক্যানোলা ছিল 27%। তারপরে আপনি যদি মনে করেন যে তাদেরকে কি ডেথ হয়ে গেল কিনা, ইনটুবেশন মানে ভেন্টিলেশনে দিয়ে দিতে হয়েছে কিনা, সেটার পার্সেন্টেজ দেখেন। এই মেশিনের জন্য ছিল 38%, হাই ফ্লো নেজাল ক্যানোলার জন্য 59%। এই যে এত অক্সিজেন দেওয়া হচ্ছে, এটার জন্য কোনো টক্সিসিটি ছিল কিনা? হাই ফ্লোতেও আমরা কোনো টক্সিসিটি পাই নাই, আবার এটাতেও কিন্তু কোনো রকম টক্সিসিটি হয় নাই। ডেথের কথা যদি আমি বলি, মৃত্যু, এটাতে কিন্তু 61%-এর মতো পেশেন্ট যারা ছিল তাদের ডেথ হচ্ছে, হাই ফ্লো নেজাল ছিল 72%। তাহলে আরেকটা হলো, আপনি আইসিইউতে যখন পাঠানো হয়েছে সেখানে তাকে কতদিন থাকতে হয়েছে সেটা দেখেন, 1.5 দিনের মতো হচ্ছে এই মেশিনে, আর হাই ফ্লোতে 2.91। এখন আপনি যখন স্ট্যাটিস্টিক্যালি দেখবেন, আমাদের দেখানোর উদ্দেশ্য ছিল একটাই, যে এটা নন ইনফেরিয়ার, মানে হাই ফ্লো থেকে এটা আসলে ইনফেরিয়ার নয়। এটা প্রমাণ করতে পারলে তো আপনি অল্টারনেটিভ দিয়ে দিলেন। দ্যাট হ্যাজ বিন প্রুভেন ভেরি নাইসলি এই মেশিনের মাধ্যমে। তো আমি বলবো যে আমাদের বাংলাদেশের কনটেক্সটে দেখেন, সবাই আমরা অক্সিজেনের সংকটের কথা বলছি, যেখানে অনেক হাই ফ্লো নেজাল ক্যানোলা দিচ্ছে, অন্যান্য মানুষগুলো সাফার করছে। সেখানে এই চিপ মেশিনটাকে আমরা যদি সিপ্যাপ হিসাবে ব্যবহার করি, একই সঙ্গে মানুষ অনেক বেশি পরিমাণ ভালো অক্সিজেন পাবে, অক্সিজেন গুলো অনেক বেশি কনজিউম করতে হচ্ছে না, অনেক বেশি আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যাচ্ছে। এবং শুধুমাত্র এটা বাংলাদেশে নয়, এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশগুলো তো চেষ্টা করছে ওরা, যে অল্টারনেটিভ মেশিন গুলোকে ইউজ করে গিয়ে এই মুমূর্ষু রোগীগুলোকে সাপোর্ট দেওয়া যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখান থেকে যদি আপনি 1-2 ডেথ কমিয়ে আনতে পারেন টু দিস মেথড, এটা হবে একটা মিরাকল। এই জন্য আমি মনে করি এটাকে এনকারেজ করা উচিত সবার, সব স্থান থেকে। জি জি, ডাক্তার আনোয়ারুল ইকবাল, আমরা মানে আমাদের মানসিকতায় একটা সমস্যা আছে, যেটি হচ্ছে যখন আমরা দেশের কোনো কিছু দেখি সেটি সম্পর্কে একটু নেতিবাচক চিন্তা ভাবনা চলে আসে, আর বিদেশের নাম শুনলেই আমরা মনে করি যে সেটি অনেক ভালো। কিন্তু বুয়েট যেটি আবিষ্কার করেছে এবং ডক্টর তৌফিক, ডক্টর রবিদ আমিন যেভাবে সেটিকে ব্যাখ্যা করলেন, তো এই পর্যায়ে এসে এই যন্ত্রটিকে আসলে কিভাবে পৃষ্ঠপোষকতা দেয়া যায়, বা কিভাবে আমাদের এই মহামারী নিয়ন্ত্রণের ক্ষেত্রে সর্বোচ্চ প্রয়োগ করা যেতে পারে এটির? ধন্যবাদ। আসলে চ্যানেল 24 এর সমস্ত দর্শক এবং 2 আলোচক বৃন্দকে শুভেচ্ছা জানিয়েই বলছি। আসলে দেখেন, আপনি যে কথাটা বলছেন সেটা কিন্তু কারেক্ট, এবং এইটাই কিন্তু ফার্স্টে আমি বলিনি, ওনাদেরকে স্যালুট জানানো উচিত। এই মুহূর্তে এরকম একটা যন্ত্র বের করার জন্য আগে তাদের কংগ্রাচুলেট করে নেই আমি ব্যক্তিগতভাবে। আর দ্বিতীয় হচ্ছে, দেখেন ওনারাই কিন্তু প্রথম না। আমি যতটুকু জানি, আমি আরেকটা নিউজ টক শোতে গেছিলাম, সেখানে একটা ইয়াং ছেলে, 17 বছরের একটা বাচ্চা, সাতক্ষীরার থেকে, তার বাবা মারা গেছিল এই কোভিডে, অক্সিজেন পায়নি, ভর্তি করতে পারেনি, সেও কিন্তু আপনার একটা নতুন যন্ত্র উদ্ভাবন করেছে। তো এইরকম জিনিস যদি আমরা সরকারি পৃষ্ঠপোষকতার আওতায় না আনতে পারি, তাহলে কিন্তু ওনারা আস্তে আস্তে ধীরে ধীরে ব্যক্তিগতভাবে এটা করতে পারবে না। সেটা সরকারিভাবেই হোক, বেসরকারিভাবেই হোক, বা ধরেন বড় বড় যত কোম্পানিগুলো আছে, সাচ অ্যাজ বসুন্ধরা, তারপরে স্কোয়ার, তারপরে এদের সাথে মিলিত হয়ে, যে যিনি উনি বলছিলেন যে ওনার 50টা ইউনিট আপাতত রেডি আছে, বাট 150টা ইউনিট কতদিনে হবে ওটা এখনো বলতে পারছেন না। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের ধ্যান দেওয়া হচ্ছে, কারণ রবিদ আমিন সাহেব যা বলে দিয়েছেন সাইন্টিফিক্যালি, ওইখানে আমার আর বলার কিন্তু কিছু নেই। আমাদের এইখানে অবশ্যই যেসব, অন্ততপক্ষে এগুলো তো খুব সহজে আপনি ট্রান্সফারেবল, তাই না, নিয়ে যেতে পারবেন। তো যেসব জায়গায় অক্সিজেন আমাদের পৌঁছায়নি, সেই সব জায়গা থেকে এই জিনিসগুলো যদি আমরা শুরু করি, ওই যে রবিদ আমিন সাহেব একটা কথা বললেন না, একটা জীবনও কিন্তু আমাদের জন্য অনেক। এই জিনিসটাই আমাদের দেশ ঠিক মতো বুঝতে পারেনি দেখেই কিন্তু আজকে আমরা এই অবস্থানে আছি। কারণ কে মোরা গেল, কোনো জবাবদিহিতা তো নাই আসলে, আছে কি? তো সুতরাং আজকে যেমন একটা উদাহরণ দেই, আজকে আমি যতটুকু জানি যে স্বাস্থ্য অধিদপ্তর আপনার আবেদন করেছে আরো 10 দিনের লকডাউনের জন্য। সেখানে কিন্তু আজকে আবার নোটিশ এসছে যে 1 তারিখ থেকে গার্মেন্টস খুলে যাচ্ছে। তাহলে আমরা কোনটা চাচ্ছি, কোনটা হচ্ছে, কোনটা করতে পারবো, এবং করোনায় আসলে আমাদের কি হবে, এখন কিন্তু আমরা খুব ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি। এবং সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, আমি তো আপনাদের সাথে কম টকশো করলাম না, মানে এই পর্যন্ত অনেকবারই আপনাদের এখানে আসলাম, যে এই লকডাউন কিন্তু আমরা চাইনি, ঠিক আছে? এই যে 6-7 মাস ধরে আপনি একটা লকডাউন দিয়ে রাখলেন লকডাউনের নামে, এবং সেখানে আমরা দিলাম কঠোর, তারপরে আপনার বিশেষ, তারপর সর্বাত্মক, তারপরে এমনও শোনা গেছে যে আল্লাহর কসম লকডাউন, এরকম জিনিসপত্রগুলো না দিয়ে যদি আপনি 21 দিনের একটা প্রপার, আমি শব্দটা বলছি প্রপার এই কারণে যে লকডাউন দিলে সবাইকেই ঘরে থাকতে হবে, আপনি বের হবেন আর আমি বের হব না,
আমার বড়লোক ভাইরা বের হবে, গরিব মানুষরা বের হবে না, এই লকডাউনে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? এবং এই যে দেখেন, আমি একটা উদাহরণ দেই, অনেকে মনে করছে আজকে বেশ কম, কিন্তু আজকে কিন্তু 30.77% হলো, এটা হলো রিপোর্টেড কেস। আমি কিন্তু সবসময় এক কথা বলি, আজকে ওই স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেই বের হয়, যেটাই বের হয়, আমি সেটাকে কিন্তু ধরি না, ওটা হলো রিপোর্টেড কেস, ঠিক আছে? আপনি বিভিন্ন স্ক্রলিং এ কিন্তু দেখতে পারবেন বিভিন্ন জায়গায় ওই অনুসর্গ তারপরে বিসর্গ নিয়ে আরো এই একই জিনিস মারা যাচ্ছে, তাহলে তারা কিসে মারা যাচ্ছে সেটা যদি আপনি অ্যাড করেন, তাহলে এই মৃত্যুর মিছিল কিন্তু 400-র ঘরে, নট আপনার 200-র ঘরে, ঠিক আছে? এটা হলো আমার ক্যালকুলেশন, ব্যক্তিগতভাবে কথাটা বললাম, কারণ আমার তো স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটা বের হবে সেটার উপরেই অ্যানালাইসিস করতে হবে। এখন এই 30.77-কেই আপনি 100% ধরেন, তার মধ্যে যদি আপনি 70%ও ভালো করে দেন, ধরে নিলাম 80%ও ভালো হয়ে গেল, আর 20%-এ কত হয় একটু হিসাব করে দেখেন, তাহলে মৃত্যুর মিছিল আমাদের কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কিন্তু এখন উপলব্ধি করছি না। এক সময় আসবে আমাদেরই সবাই, আপনারা মিডিয়া সহ সবাই অনুরোধ করবেন যে কারফিউ দেন, কারণ এছাড়া কিন্তু আমাদের দেশে উপায় থাকবে না কিন্তু। জি জি ডক্টর তৌফিক, ডাক্তার আনোয়ারুল ইকবাল যেটি বলছিলেন যে সরকারি বেসরকারি অংশীদারিত্বের যে বিষয়টি, যেহেতু পরীক্ষায় এটি ভালো ফলাফল দেখিয়েছে এবং আপনারা আশাবাদী, সেক্ষেত্রে আপনারা কি সরকারি বেসরকারি কোনো অংশীদারিত্বের জন্য চেষ্টা করছেন কিনা বা কেউ এগিয়ে এসেছে কিনা এখন পর্যন্ত? ধন্যবাদ। এখানে আমরা তো যেটা আপনারা হয়তো যে ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটা বিজ্ঞপ্তি এসেছিল, আপনারা হয়তো দেখেছেন, ওনারা কিন্তু যেটা ওখানে বলা হয়েছে প্রায় আজ থেকে 2 মাস আগে, আমরা ওনাদের কাছে চাই মৌখিকভাবে জানাই আমাদের ডিভাইসের বিষয়, এবং ওনারা কিন্তু ওই 4টি বড় কোম্পানিকে ওনারা ইনভাইট করেন এবং আমাদের সঙ্গে একটা মিটিং এ ইন্ট্রোডিউস করিয়ে দেন। তো এরপরে কিন্তু ওনাদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে বিভিন্ন লেভেল পর্যন্ত। তো যেটা আসলে আমি যেটা বুঝলাম যে দুটো প্রবলেম, একটা হচ্ছে যে এই কোম্পানিগুলো তারা চিন্তা করছে যে এটা কমার্শিয়াল ভায়াবিলিটি কতটুকু। হ্যাঁ, একটা হসপিটালে কিন্তু সব রোগীর কিন্তু এই যে আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি যে ক্রিটিক্যাল পেশেন্ট হচ্ছে অ্যারাউন্ড মেবি 5%, কিন্তু সিভিয়ার হচ্ছে 14%। তো সবার কিন্তু হচ্ছে এই ধরনের একটা হাই ফ্লো দরকার হচ্ছে না। তো সেই হিসাবে ওনারা ক্যালকুলেট করে আমরা যেটা দেখলাম যে যদি আসলে এটা টোটাল বাংলাদেশের সিনিয়র চিন্তা করে হয়তো 10,000 20,000 ইউনিট থাকলে এক একটা হসপিটালে মেবি 15-20টা করে দিয়ে রাখলে ইটস কাইন্ড অফ ইনাফ। এখন ওনারা চিন্তা করেন হচ্ছে লক্ষ লক্ষ পিস নিয়ে, ওনারা একটা ডিভাইস বানাবেন, ওনারা একটা ইনজেকশন মোল্ডিং সেট আপ করতেই হয়তো ওনাদের হয়তো আমি নট শিওর, মেবি 20-30 লাখ বা কোটি টাকাও হয়তো লাগতে পারে। তো এখন ওনারা চিন্তা করছেন যে আমি এই কয়েকটা পিস বানাবো, সেটার জন্য আমি এত ইনভেস্টমেন্ট করবো, এটা তো আমার পোষাবে না। আর আরেকটা বিষয় যেটা ওনাদের একটা কনসার্ন, যে এই কমার্শিয়াল ম্যানুফ্যাকচারিং এ যখনই ওনারা অ্যাপ্লাই করেন তখন ঔষধ প্রশাসন অধিদপ্তরের থেকে অতটা সহযোগিতা পাওয়া যায় না। এটা আসলে আমি এখানে বলেই ফেললাম, জিনিসটা ওনারা ইনফরমালি আমাদের বলেছেন যে আমাদের কিভাবে অনেকটা বলা হয়েছিল যে দেখেন আপনারা যেহেতু ইউনিভার্সিটি, আপনারা বলতে পারেন যে আমরা নন প্রফিট অর্গানাইজেশন, আমরা জনকল্যাণে করছি, আপনাদেরকে হয়তো ওনারা কনসিডার করতে পারে। তো যদি একটা অ্যাপ্রুভাল বের হয়ে আসে আপনাদের মাধ্যমে এবং পরবর্তীতে হয়তো এটা কমার্শিয়াল প্রসেসে ইজিয়ার হবে, মানে ওনাদের এক্সপেকটেশন হচ্ছে যদি সরকারি সহযোগিতার কথা যেটা আসছে, ওনাদেরকে যদি অ্যাসুরেন্স দেওয়া হয় যে আপনারা প্রোডাকশনে যান, এটার অ্যাপ্রুভালে সমস্যা হবে না, আমার মনে হয় সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে। যেমন আমাকে আজকেও আমি বলছি না নাম, একটা কোম্পানি থেকে আমাকে ফোন আসলো, আমি বললাম যে আমাদের যে অ্যাপ্রুভালটা দিয়েছে, আমি কিন্তু শর্তগুলো আমি যদি এখানে বলি, যেখানে 1 নম্বর শর্ত যেটা হচ্ছে যে এটাকে ভবিষ্যতে আবার ক্লিনিক্যাল পারফরমেন্স ট্রায়াল করে বিএমআরসি এনআরসি এথিক্যাল ক্লিয়ারেন্স গ্রহণ পূর্বক সিআরওর মাধ্যমে ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে। এই বিষয়টা আমার মনে হয় রবিদ আমিন স্যার বলতে পারবেন বিষয়টা, যে একটা ক্লিনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের মাধ্যমে আবার ক্লিনিক্যাল ট্রায়াল করে আসতে হবে, অন্যথায় হচ্ছে এটা পরবর্তী অনুমোদন কিন্তু তারা দিবেন কিনা, এখানে একটা শর্ত দেওয়া আছে। এই 200টার পরে আসলে কি হবে, এই জায়গাটায় কিন্তু আসলে একটা বটলনেক এখানে আছে। তো এটা এখন এটা দেখলে কিন্তু তখন দেখা যাবে যে হয়তো একটা ম্যানুফ্যাকচারার কিন্তু চিন্তা করবে যে আমাকে আবার অ্যাপ্রুভাল প্রসেসে যদি ঝামেলা থাকে, আবার আমাকে অনেক ইনভেস্টও করতে হয়, তখন ওনারা কিন্তু চিন্তা করবে। তো এটা একটা মনে হয় বিষয়। আর আমরা নিজেরা যদি বানাই, এখন আমরা আমাদের যেহেতু আমরা নন প্রফিট, আমরা আসলে অনেক ডোনেশন কালেক্ট করতে পারি, এভাবে আমরা এটা এখনো আলোচনা চলছে যে কিভাবে আসলে এটা আমরা করব।
কিন্তু এই 200-500 দিয়ে তো আসলে যদি চিন্তা করি, ইভেন আল্লাহ না করুক যে যদি আসলে এটা ভালো হয়ে যায়, আমরা আশা করছি যে করোনা কমে যাবে, আমরা খারাপটা যদি নাও চিন্তা করি, কিন্তু এটার তো আসলে কোনো গ্যারান্টি নেই যে আবার এরকম আরেকটা ওয়েভ আসবে না। কাজে এটা আসলে 200-500 এরকম না চিন্তা করে আমরা যদি আসলে তৈরি করে রাখতে পারি একটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারের মাধ্যমে, যে যখনই দরকার পড়বে যেন আসলে ডিপ্লয় করা যায়, এটা হলে আসলে সবচেয়ে ভালো হয়। আমরা এই 200টা আসলে ইটস কাইন্ড অফ মানে একেবারে মন্দের ভালো আর কি, আমরা যদি এটা করতে পারি এই সময়। জি, ডাক্তার রোবেদ আমিন, আপনি কি মনে করেন এটি আসলে যেহেতু কোম্পানিগুলো তাদের প্রফিটের কথা চিন্তা করে আগ্রহ খুব একটা দেখাচ্ছে না, সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে? কারণ আমাদের তো এই মহামারীর নিয়ন্ত্রণের সময় এটি দরকার। ধন্যবাদ। দেখেন, আমি বলবো যে কত দুঃখজনক, দেখেন একজন বিজ্ঞানী, একজন শিক্ষক, ওনারা একটা গ্রুপ ইউনিভার্সিটি থেকে একটা জিনিস আইডেন্টিফাই করেছেন এবং সেটাকে কোথাও প্যাট্রোনাইজ করা হবে সেটা না করে এই ধরনের কথাগুলো আসছে। আমি বিনীতভাবে বলার চেষ্টা করছি, এই যে কোম্পানিগুলো ওরা কি ভাবছে আমি জানি না, যে এটা তো আসলে কোভিড-19 কোনো যন্ত্রণা, এই যন্ত্রণা তো অক্সিজেন দেওয়ার জন্য। মনে করেন কোভিড-19 চলে গেল, এই অক্সিজেন দেওয়ার পরিমাণের রোগী কি আসলে কমে যাবে? কারণ এই যে সিপ্যাপ মেশিনটা আমরা যেগুলো ব্যবহার করি আর কি, এগুলো তো অনেক ধরনের কাজ আছে, তাই না? আপনি যে পেশেন্টগুলো আমাদের ব্রঙ্কাইটিস আছে, এমফাইজেমা আছে, তারা তো সবাই সিপ্যাপে ইউজ করবে। যারা হার্ট ফেলিয়ার হয়ে যাচ্ছেন, আমরা বলি পালমোনারি ইডিমা, অনেক ক্ষেত্রে বার্নের পেশেন্ট, অনেকগুলো রোগীরও কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় এবং তাদের জন্য বেস্ট মেথড হচ্ছে কিন্তু এই সিপ্যাপ অথবা বাইপ্যাপ। তাহলে ওই মেশিনের জায়গায় আমরা যদি এটা রিপ্লেস করি, এটা তো সারা বছরই আসলে ইউজেবল জিনিস এবং সেটা যদি আপনাকে হাই পারফরমেন্স দেখায় উইথ এ কনজাম্পশন অফ দ্য লেস অ্যামাউন্ট অফ অক্সিজেন, তাহলে কেন এটা আমি বুঝতে পারছি না আর কি, যে কেন কোম্পানিগুলো এগিয়ে আসছে না। তার কারণ আপনি চিন্তাটা খুব ন্যারো করে ফেলেছেন হয়তো কোভিড নিয়ে, আমাদের কতটা পার্সেন্ট, কতটা মানুষ, কিন্তু আসলে তো আপনাকে পার্সপেক্টিভ চিন্তা করতে হবে ভিশনটা অনেক দূরে রেখে। ঠিক একই ধরনের একটা মেশিন আমি ইউসিএল এর একটা ইউনিভার্সিটি ইউকে তে ওরা করেছে এবং ওদেরকে কিন্তু দেখবেন যে ওরা ভেন্ডর, যে মেশিন আসার সঙ্গে সঙ্গে ভেন্ডররা চলে আসছে যে লেট আস মেক দিস ওয়ান এন্ড মেক ইট, কারণ এটা চিপ। খালি কিন্তু ওদেরটা আরো অনেকগুলো টিউবিং লাগে, ধরেন প্রায় 12-13টা টিউবিং এর মতো প্রয়োজন হচ্ছে। সেখানে আমি মনে করি যে আমাদের বুয়েটে যারা ওনারা করেছেন, এটা লেস টিউবিং এবং ফিল্টার দেওয়া আছে, ওইটার সমস্যাও নাই যে আপনি ভাইরাস গুলাকে ট্রান্সমিট করে দিবেন, এটা অনেক বেশি অ্যারোজলাইজেশন করবেন, ওই ফিল্টার কিন্তু এখানেও আছে। তাহলে দেখেন, আমি বলবো যে এটাকে যথেষ্টভাবে পরিচয় করা হয়েছে, কিন্তু যেহেতু স্যাম্পল অনেক বেশি ক্লিনিক্যাল ট্রায়ালে ছিল না, সেজন্য হয়তো রেগুলেটরি অথরিটি আর একটু দেখতে চাই জন্য 200 স্যাম্পলের কথা বলেছেন। কিন্তু আমি নিশ্চিত যে ওনারা এই রেজাল্টটা আসার পরবর্তী সময়ে সিআরওর মাধ্যমেও এটা ওনারা পেয়ে যাবেন, রিকমেন্ডেশনটা চলে আসবে। কিন্তু প্রোডাকশন করার জন্য যদি আমার মনে করি ইনভেন্টরদেরকে চিন্তা করতে হয়, তাহলে আমি বলবো যে আমরা খুব দুঃখজনক অবস্থান করতে আছি। আমরা কিন্তু প্যাট্রোনাইজ করার চেষ্টা করছি থ্রু দ্য গভর্নমেন্ট। আমাদের ডিডি অফিস এটাকে রিকগনাইজ করেছে, আপনি জানেন যে এই মেশিনটাকে, এবং এটাকে যাতে এক্সপেডিটেট করা যায় সেটার জন্য বিভিন্ন স্মলগুলোতে আমরা হয়তো চেষ্টা করছি যে জানানোর জন্য, কিন্তু কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে এই ব্যাপারটা। জি জি, ডাক্তার আনোয়ারুল ইকবাল, এক্ষেত্রে কি সরকারি সংস্থাগুলো ইনভেস্ট করতে পারে কিনা? কারণ দিন শেষে তো মহামারী নিয়ন্ত্রণের দায়ভারটা তাদের ঘাড়ে গিয়েই পড়বে। জি, ধন্যবাদ। আসলে আমি একটু অন্যভাবেই বলি, রবিদ আমিন সাহেব কেন বুঝতে পারছেন না যে এটা যেহেতু চিপ, এটা করলে তো আপনার অন্যদের লাভ হবে না, যেগুলো কোটি কোটি টাকার জিনিস সেখান থেকে করলে তো আসলে লাভ আমাদের দেশে, তাই না? আমি যেটা বলবো মোটা দাগে বলছি, যেহেতু রবিদ আমিন সাহেব আপনার স্বাস্থ্য অধিদপ্তরে আছে, ডিজি মহোদয় আছেন, এদের ডাইরেক্ট একদম আমাদের জননেত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর করতে হবে। আদারওয়াইজ ওনারা কিন্তু এই ঘুরপাকের মধ্যে থেকে ঘুরতেই থাকবে, চক্কর হতে থাকবে। কারণ ওই সিপ্যাপ ভাইপ্যাপ এই সমস্ত জিনিস যারা ওগুলো ডিল করে তারা বোঝে কিনা সেটা হচ্ছে আসল ইস্যু। ঠিক আছে, ওনারা তো জিনিসটাই বুঝছেন না। ওনারা হয়তো বা ভাবছেন যে এটা শুধু করোনার সময় ব্যবহার হবে, আসলে তো তা না। এবং আমাদের দেশে আজকে আপনি শুধু এটার কথা বাদই দেন, আমরা কিন্তু গোবর থেকে গ্যাস, গ্যাস থেকে বিদ্যুৎ, এগুলো কিন্তু অনেক মানুষ গ্রামগঞ্জে তৈরি করেছে। তারা কি আর কখনো তাদের নাম শুনেছেন? এই পৃষ্ঠপোষকতার অভাবে কিন্তু তারা হারিয়ে গেছে। তো সেই জিনিসটা যাতে না হয় সেই কারণেই এটা ডাইরেক্টলি আমাদের এখন অনেক রিসোর্স সোর্স আছে, যেটার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করে ওনাকে জিনিসটা যদি বোঝানো যায়, আমার মনে হয় এই প্রবলেমটা ওইভাবে সলভ করা ছাড়া এখন আমাদের কিন্তু সময় নষ্ট করার মতো সময় নাই।
তাই কিন্তু কথাটা বললাম। না হলে স্টেপস, হ্যাঁ ঠিক আছে, একটা ট্রায়াল ওনাদের করতে হবে কারণ এটার এফিকেসিটা দেখতে হবে, সেটা ঠিক আছে, কিন্তু তার মধ্যে এটা যদি ওকে করে দেয়, ওকে করার পরে আবার কেন ট্রায়াল করতে হবে, আবার কেন সময় ক্ষেপণ করতে হবে? এখানে ধরেন যদি, তাহলে তো ওই যে আবার সেই বসুন্ধরার এই হাসপাতালের কথা চলে আসতে হয়, তখন তো আবার আমরা বিপদে পড়ে যাই, আমরা বাক্সের মধ্যে বসে অনেক কথা বলি, সেই হাসপাতালটা তো চলেই গেল এবং সেখানে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হওয়ার পরে হাসপাতালটা অফ, তারপরে আবার ডিএনসি মার্কেটে আপনার নতুন করে হাসপাতাল। তো এই জিনিসগুলো কিন্তু ধারাবাহিকভাবে হয়েই যাচ্ছে। তো সেই জিনিসগুলো অফ করার জন্য দেখেন আমাদের নেত্রীর কানে এটা যদি যায়, আমি শিওর যে উনি এটা কোন একটা সদুপদেশ দিবে এবং এটা আপনার ওইভাবেই করতে হবে। আদারওয়াইজ ওনারা এই ঘোর পাকে থেকে হয়তোবা ছোটখাটো কয়েকটা ইস্যু, যেহেতু ডিজি মহোদয় এটার সম্বন্ধে ভালো বলেছেন, রবিদ আমিন সাহেব আছেন, উনি মেডিসিনেরই ডাক্তার, তো ওনাদের এই মানে অ্যাডভাইস গুলো যদি আমরা না নেই, আমি তো প্রথমের জন্য কংগ্রাচুলেট করলাম। আমাদের যেখানে দেশে মানুষজন অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, সেখানে তো আমি মনে করি আরো আর্লিয়ার এটা কিভাবে স্ট্যাবলিশ করা যায় সেই দিকে চিন্তা করার কথা। ঠিক আমরা দেখছি উল্টো ওনাদেরকে এখন ঘোরাবে, কারণ যেগুলো বেশি দামি কেনা হয়ে গেছে সেগুলো তো আনতে হবে, সেগুলো এনে তারপরে সে না ওনাদেরকে এই সুযোগটা দিবে। এটা তো মোটা দাগে সবাই বোঝে, আমি আর কি বলে দিলাম। তো এই হচ্ছে অবস্থা। তো সেইখানে আপনার এনাদের এই কাজটা মানে অবশ্যই আমাদের সবার যে যেখান থেকে সম্ভব, মিডিয়ারও একটা দায়িত্ব আছে, এটা আপনারা বারবার প্রচার করেন, স্ক্রলিং এ দেন, অন্য মিডিয়াও এটা করা উচিত আমি মনে করি, তাহলে এটা দৃষ্টিগোচর হবে। আর যেহেতু ডিজি সাহেব আমাদের প্রধানমন্ত্রীর সাথে ওনার যোগাযোগ আছে, কম বেশি যাই থাক, উনি যদি এইটা আপনার তার কাছে স্পষ্টতভাবে বলতে পারেন, আমার মনে হয় ইট উইল বি ভেরি গুড। ইভেন উনি তো সচিবালয়েও যান, তাই না? মুখ্য সচিব, তারপরে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, ওনাদের সাথেও তো ওনার যোগাযোগ হয়, কথাবার্তা হয়। আমি চাচ্ছি যে এই স্টেপস গুলো ফলো করতে করতে সময় যদি চলে যায়, কারণ আমাদের সামনে আমার হিসাব মতে আমি তো ধরেন এপিডেমিক কন্ট্রোল প্রিপেয়ারনেস ইউনিটই হেড ছিলাম, আমি জানি যে ঈদের 3 সপ্তাহ পর থেকে আরো ভয়ঙ্কর হওয়ার কথা। এখন মানে 3 সপ্তাহ কিন্তু আসেনি, এখনই কিন্তু এই অবস্থা। আমরা কিন্তু মার্চের শেষে এবং এপ্রিলে যে ধাক্কা খেয়েছিলাম সেটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো সুতরাং এই জিনিসগুলো অবশ্যই আমাদের সাপোর্ট করার দরকার। জি, আমরা একটা বিরতি নিব। তার আগে ডক্টর তৌফিক হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। ডাক্তার আনোয়ারুল ইকবাল এবং ডাক্তার রোবেদ আমিন, আপনারা দুজন আমাদের সঙ্গে থাকুন। দর্শক, নিচ্ছি একটা বিরতির পর ফিরে এসে আরও কথা হবে। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন SSRM মুক্ত কণ্ঠ। আমরা কথা বলছিলাম দেশের করোনা মহামারী পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে এখন অনলাইনে যুক্ত আছেন ICDDRBর মহামারী নিয়ন্ত্রণ প্রস্তুতি ইউনিটের সাবেক প্রধান ডাক্তার আনোয়ারুল ইকবাল এবং লাইন ডিরেক্টর NCDC স্বাস্থ্য অধিদপ্তর ডাক্তার রোবেদ আমিন। ডাক্তার রোবেদ আমিন, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই, সেটি হচ্ছে যে আমরা যেটি দেখছি যে বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে করোনা ডেডিকেটেড যে হাসপাতালগুলো রয়েছে, কোভিড হাসপাতাল, সেগুলোতে শয্যার অনেক সংকট রয়েছে এবং অনেককে আসলে চিকিৎসার অভাবেই মৃত্যুবরণ করতে হচ্ছে। তো আপনার কাছে যাবার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নেব। মিটফুড হাসপাতাল থেকে আসছি ঢাকা মেডিকেল থেকে আসছি এই হাসপাতালে। এখন এই হাসপাতাল থেকে যাইতে বলতেছে সরোয়ার্দিতে, আমি সরোয়ার্দি থেকে কোথায় যাবো এখন বললেন, আল্লাহরে বলতেছে আল্লাহ নিয়ে গেলে নিয়ে যাও, কিন্তু আমার রুগীটার একটু চিকিৎসা তো দেও, আমি তো আমার মনটাকে বুঝাইতে পারবো, আমি সেটাও বুঝাইতে পারতাছি না। এই আর্তনাদ রাজধানীর যাত্রাবাড়ির মুনমুনের। করোনা আক্রান্ত নানার জন্য একটি শয্যার ব্যবস্থা করতে হাসপাতালে ঘুরছেন তিনি। মহাখালীর করোনা হাসপাতালে সাধারণ একটি বেডের জন্য অ্যাম্বুলেন্সে কয়েক ঘন্টা ধরে অপেক্ষায় ছিলেন মাগুরা থেকে আসা বয়স্ক এই রোগী। নড়াচড়া না দেখে পালস অক্সিমিটার ব্যবহার করেন স্বজনরা, কিন্তু পালস নেই তার। উপসর্গসহ অসুস্থ স্বজনকে নিয়ে মুন্সিগঞ্জ থেকে এসেছেন এই নারী। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও শয্যা না পেয়ে বাধ্য হয়ে যান বেসরকারি হাসপাতালে।
মুন্সিগঞ্জ সদর হাসপাতালে গেছে, ওখান থেকে আমার ঢাকা মেডিকেলের কথা বলছে। আমি ঢাকা মেডিকেল আছি, ঢাকা মেডিকেলে তো নন ডিএনসিটিতে, সরদিতে আর মুগদায়। এখানে আমি সব করে ট্রাই করছি, একটা তো কোনো সিট নাই, এখন কোনো সিট পাইতেছি না। এখন কি করবেন? এখন যে কোনো রোগী বাঁচাইতে হইলে যে বড় বড় হাসপাতালে যেতে হবে, মোটা অঙ্কের টাকা দিতে হবে আর কি। কুমিল্লার হোমনা থেকে এসেছিলেন 40 বছরের এই রোগী। একই অবস্থা তারও, শয্যা না পেয়ে ছুটলেন অন্য হাসপাতালের দিকে। হোমনা থেকে আমরা ঢাকা মেডিকেলে আসছি, ওইখানে ইমার্জেন্সি কক্ষে বলা হয়েছে এখানে আমাদের সিট খালি নাই, এখানে আমাদের অক্সিজেনের ব্যবস্থা নাই, আপনারা সরোয়ার্দী অথবা ডিএনসি হাসপাতাল মহাখালী নিয়ে যান। তো আমরা এখানে নিয়ে আসছি। এখান থেকে কি বলবেন? এখান থেকে বলছে এখানে আমাদের সিট নাই, আপনারা অন্য কোনো দেখেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংক্রমণ রোধ করাটাই এখন বড় চ্যালেঞ্জ। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ডাক্তার ওবেদ আমিন, আপনি দেখছিলেন নিশ্চয়ই রিপোর্টটি। সেটি হচ্ছে যে এখন আসলে শয্যার যে সংখ্যা সেটি আইসিইউতেও পাওয়া যাচ্ছে না, সাধারণ শয্যাও হয়তো খুব কম আছে এখন ফাঁকা। তো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? মানে এখন যে অবস্থা, যে পরিমাণ শয্যা আছে, সামনের কয়েকদিনে কি পরিস্থিতি হবে? দেখেন আমি বলি, আমি একটা হচ্ছে যে আমরা যারা প্যান্ডেমিক বুঝতে পারিনি আর কি, তাদেরকে আসলে বুঝতে হবে যে যখন আপনি অতিমারির কথা চিন্তা করবেন, তখন যদি আমরা আসলে সংক্রমণ কন্ট্রোল করতে না পারি, এটা এমন একটা জায়গায় পৌঁছে যেতে পারে যে দেশের, আমাদের বাংলাদেশ কেন, পৃথিবীর যে কোনো দেশের হেলথ সিস্টেমকে সে দুমড়ে মুচড়ে ফেলতে পারে। কিন্তু সেটা অনেকগুলো প্রমাণ দেখার পরেও কিন্তু আমরা সেটা বুঝতে পারি, মানে আমরা আসল জায়গাটাতে বুঝতে পারিনি। এবং দেখেন আমরা কিন্তু এখন চলে যাচ্ছি পিকের দিক, আমরা কিন্তু এখনো পিকে যাইনি। কিন্তু তার কারণ আমাদের এর আগে যতগুলো লকডাউন বলে আমরা যে শব্দগুলো উচ্চারণ করেছি, এগুলো কোনোটা কিছুই হয় নাই। প্রতিটা মানুষই বাইরে ঘুরেছে, আমরা গার্মেন্টস খোলা রাখি, ব্যাংক খোলা রাখি, যে যার মতো করি, কার্ড করি, কি সব উদ্ভট উদ্ভট জিনিসগুলো নিজেরাই আবিষ্কার করার চেষ্টা করলাম। তো এগুলো করে কি আসলে আপনি কাউকে বন্ধ করতে পারবেন? একটা মানুষ একটা মানুষের সঙ্গে থাকলে তো সংক্রমণ হয়ে যাবে। তাহলে মূল জায়গাটাতে আমরা কেউ অ্যাড্রেস করলাম না। এখন যখন অনেক রোগী আসলো, আমরা হাসপাতালে এসে খুঁজে বেড খুঁজতেছি। কতটা বেড আপনি তৈরি করতে পারবেন আমাকে বলেন? একটা হাসপাতাল যখন তৈরি হয় তার একটা রেশিও থাকে। মনে করেন 500 বেডের একটা হাসপাতাল, সেই রেশিও অনুযায়ী তো তাকে আইসিইউ বেড তৈরি করতে হয়। আপনি যে চাইলেই 10 থেকে 12টার বেশি আইসিইউ তৈরি করতে পারবেন না, কারণ হাসপাতালের রুলস রেগুলেশন হিসাবে সেটা যাবে না। কিন্তু আপনি 1000 বেড তৈরি করলে হয়তো 20টা করতে পারবেন। এই জন্য আইসিইউ ক্রাইসিস তো হবে, কারণ আমরা তো জানি 5% রোগী এটা ক্রিটিক্যাল হবেই। আজকে 15,000 16,000 পেশেন্টের 5% কত মানুষ হয় চিন্তা করেন। এতগুলো আইসিইউ বেড কি ছিল? 2000 সালে যখন 20 সালে প্রথম যখন শুরু হয়, সারা বাংলাদেশ মিলে আইসিইউ বেড ছিল মাত্র 300 কয়টা। আজকে আমরা সবাই মিলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে চেষ্টা করছি করার জন্য, তাই না? এখন এটাকে উন্নীত করে 1000 করা হয়েছে একটা বছরের মধ্যে। কিন্তু আপনি কি চিন্তা করেন, 50 বছর ধরে আমরা কেউ আওয়াজটা দিলাম না। 50 বছর ধরে ডাক্তারদের এই চাওয়াটা তো আপনারা কেউ চাইলেন। তাহলে দেখেন আপনি কি চট করে পারবেন এগুলো ঠিক করতে? পারবেন না। এখন আমাদের একটা ক্রাইসিসের মধ্যে চলে আসছি, যেখানে হাসপাতালে মানুষজন আসলে কোনো জায়গা পাচ্ছেন। এই জন্য আমরা বলার চেষ্টা করেছি যে দেখবেন মুন্সিগঞ্জ থেকে আসছেন, হোমনা থেকে আসছেন, ওই স্থানগুলোতে আসলে কোনো রকম সিট বাড়ানো যায় কিনা। আমরা দেখেছি যে বড় বড় হাসপাতালগুলোতে কোনো জায়গা নেই, কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এখানে কোনো আছে মাত্র 2টো রোগী, কোনো এখানে আছে মাত্র 3টা রোগী, কোথাও কোথাও 10-12টা রোগী। এখন ওখানে তো 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। আমাদের প্ল্যানটা ছিল এই জন্য এরকম যে বলা হয়েছে এখন যে অ্যাটলিস্ট 20 থেকে 25টা বেড যেন কোভিড এর জন্য ডেডিকেটেড করা হয়, তাহলে তো ওখানে কিছু মানুষ থাকতে পারবে। এবং আমরা প্রথম থেকে বলেছি যে ওই খেলাতে আমরা ভালো মতো হাই অক্সিজেন সিলিন্ডার দিয়ে, ম্যানিফোল্ড দিয়ে, দরকার হলে সেন্ট্রাল সাপ্লাই দিয়ে, ওইখানে মাস, এনআরবি মাস, ভেঞ্চুরি মাছ, যেগুলা লো ফ্লোতে 15 লিটারে কাভার হয়, এগুলো যদি প্রচুর পরিমাণে দিতে পারে, এই মানুষগুলা কিন্তু মুমূর্ষ অবস্থায় এখানে আসবে না। আমাদেরকে এই সেন্ট্রালে চলে আসার টেন্ডেন্সি যেটা, এটাকে কমাতে হবে। কারণ এক ঢাকা শহরে আপনি যে পরিমাণ পেশেন্ট আছে, তাকেই আপনাকে কাভার দেওয়ার জন্য ঢাকা হাসপাতালগুলোকে আপনি ডাবলও করলেও পারবেন না যদি আমরা এইভাবে চলি। এই জন্য দেখেন আজকে যখন এই সর্বাত্মক, জানি না লকডাউন বলতে মানুষ কি বুঝে অথবা আদার্স থিং, যখন করার জন্য প্রথম 4-5টা দিন গেল, আজকে কালকে আপনি বের হয়ে দেখেন হাজার হাজার মানুষ আবার বেরোচ্ছে। কোথায় যাচ্ছে এরা? একটা জায়গা খোলা নেই, কোনো অফিস খোলা নেই, কোনো রকম গার্মেন্টস খোলা নেই, সব মানুষ ব্যাংকে যাচ্ছে। বলেন তাহলে আমাদের এই জায়গাটাতে তো অনেক বেশি কাজ করতে হবে। আমাদের এই যে আমরা বলি না SBCC, বিহেভিয়ারাল চেঞ্জ, এই জায়গাটা না আসা পর্যন্ত
আপনি আসলে কিন্তু এই লকডাউন দেন আর শাটডাউন দেন, এগুলো আমাদের বাংলাদেশে কাজ করবে না। আরো কঠিন কিছু দিলে হয়তো কাজ করবে, যেটা আমাদের বাংলাদেশে মানুষ বুঝে। সেটা 144 হতে পারে, কেউ হয়তো কারফিউ বলতে পারে, কিন্তু ওই জায়গাটাতে অ্যাড্রেস না করলে এইসব সমস্যাগুলো দেখবেন, কিছু না কিছু দেখবেন। জি, ডাক্তার আনোয়ারুল ইকবাল, একদিকে শয্যা সংকট যেটি, আর যে হারে সংক্রমণ হচ্ছে সেটি আসলে এই শয্যা দিয়ে আসলে কোনোভাবেই সম্ভব না, এবং রাতারাতি শয্যা বাড়ানোও সম্ভব না। সেই ক্ষেত্রে সংক্রমণ কমানোর জন্য যে লকডাউন দেওয়া হয়েছিল, সেই লকডাউন আপনি কেমন দেখেছেন? আরেকটি বিষয় যেটি হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর চাচ্ছে যে এই লকডাউন আরও বাড়াতে, কিন্তু এর মধ্যে রোববার থেকে পোশাক কারখানা খুলছে, দেখা যাবে যে 5 তারিখের পরে হয়তো বা অনেক কিছুই খুলে যাবে। তো পরিস্থিতি বিষয়ে আপনার মতামতটা কি আসলে? জি, ধন্যবাদ। আসলে দেখেন, আমরা বিজ্ঞানের সাথে সব গুলিয়ে মিলিয়ে ফেলেছি, ঠিক আছে? বিজ্ঞানের সাথে আপনার এই যে ইমোশন, দেখেন একটু আগে আপনি যে চিত্রগুলো দেখিয়েছেন, এটা খুবই হৃদয় স্পর্শী, কিন্তু হ্যাঁ, খুবই কষ্টদায়ক। কিন্তু এটা কি হাসপাতালকে দোষ দিতে পারবেন? সিট না থাকলে কোত্থেকে সিট বানিয়ে দেবে? রবি দামিন সাহেব দুটো কথা খুব ভালো বলেছে, কিন্তু একটা কথা বলেনি। যেমন আপনি সিট বাড়ালেন, আইসিইউ বাড়ালেন, ডাক্তার কোথায়? মানে আইসিইউ চালানোর মতো কি খুব সহজ কাজ এটা মনে করেন আপনারা? তাহলে যেই মানুষগুলো কিছুতেই মাস্ক পরলো না, যেই মানুষগুলো চাঁদনি চক, নিউ মার্কেট, আপনার গাউসিয়া ঘুরে বেড়ালো, তারা কি কখনো বন্ড দিয়েছিল যে আমরা অসুস্থ হলেও হাসপাতালে যাব না? এরকমটা তো না, তাই না? এবং আমরা আসলে কি চাচ্ছি, ধরেন আপনি ধরেন সরকার প্রধান, বুঝিয়ে দিচ্ছি। আমরা হিসাব করে দেখলাম যে আমাদের লকডাউনটা, দেখেন লকডাউনটা কিন্তু একটা টেম্পোরারি টুলস। লকডাউন দিয়ে কিন্তু আপনি এই করোনা দূর করতে পারবেন না, রাশটা টেনে ধরতে পারবেন। রাশটা যদি টেনে না ধরেন, হাসপাতালের এই চিত্র কালকে পরশু বাড়তেই থাকবে, ঠিক আছে? এখন আপনি যদি হিসাব করে দেখেন যে না, লকডাউন দিলে আমার আর্থসামাজিক অবস্থা বা বিভিন্ন জিনিস খুব খারাপ হয়ে যাবে, আপনার ডিসাইড করতে হবে। এটা অনেকটা ক্রিকেট ম্যাচের মতো। ধরেন ক্যাপ্টেন, আপনি টস করলেন, টসের পরে কিন্তু আপনি আইদার ফিল্ডিং করবেন অথবা ব্যাটিং করবেন। আপনি কি দুটো একসাথে করতে পারবেন? পারবেন না, একটা একটা করতে হবে। এখন সেইটা যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে আদার টুলস গুলোতে যান। যেমন ধরেন মাস্ক পরানোটা বাধ্য করেন, আপনি স্বাস্থ্যবিধিটা মানানো বাধ্য করেন। আপনি অযথা যে বাইরে বসে চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, গ্রামের মানুষরা তো প্রথমে চিন্তাও করেনি যে করোনা তাদের আঘাত হানবে। তারা বলতো এটা আপনার বড় লোকের অসুখ, শহরে হয়। এখন তো তারা ভয় পাচ্ছে, আমার কাছে অনেক রিপোর্ট আছে, তারা কিন্তু এখন দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে? এবং মাকে ফেলে ছেলেরা চলে যাচ্ছে, এই অবস্থা কিন্তু এখন গ্রামে। তাহলে এইটার যখন ইম্প্যাক্টটা আসবে, তখন বুঝেন তো কি অবস্থা। আপনারও তো কত আত্মীয় স্বজন, দেখেন কিছুদিন আগেও কিন্তু 6,000 ছিল মাত্র ডেথ, আপনি এখন বাড়তে বাড়তে দেখেন 20,000 ক্রস করে যাচ্ছে। আমাদের একটু চিন্তা হচ্ছে না, ঠিক আছে? আমরা জীবনের ঝুঁকিটা এত বেশি নিয়ে নিলাম, আমরা আসলে কি চাচ্ছি আমরা কিন্তু এখনো বলতে পারছি না। এখন কি হবে জানেন তো, এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক দোষ ত্রুটি আছে, ঠিক আছে, সেটা পরে। কিন্তু এই করোনার মধ্যে কি সব বদল করে ফেলতে পারবেন? আপনি কি 50টা হাসপাতাল বাড়িয়ে ফেলতে পারবেন? এমনিতেই এই যে করোনার ইস্যুটা বাদই দিলাম, এমনিতেই ডাক্তার রোগীর রেশিও এবং নার্স রোগীর রেশিও, ডাক্তার নার্সের রেশিও আমাদের দেশে WHO যে প্রোটোকল তার থেকে অনেক অনেক কম। তাহলে আপনি এই যে আমি সেদিন শুনতে পারলাম যে 8,000 নতুন ডাক্তার আপনার দিয়ে দিচ্ছে, ভেরি গুড, কিন্তু এই 8,000 যে কত কম, এবং এরা তো নতুন ডাক্তার, এরা তো আর নিশ্চয়ই গিয়ে আইসিইউ চালাতে পারবে না, এবং এরা কিন্তু অনেক ট্রেনিং এর মাধ্যমে আসতে হবে করোনার জন্য, কারণ তারা লাইফের রিস্ক নিয়ে প্রথমেই ধাক্কাতেই কিন্তু তারা একটা ডেঞ্জারাস কাজে নামছে। আপনি একটু চিন্তা করেন তো, ডাক্তারদের কথা চিন্তা করেন, গত বছরের মার্চ থেকে শুরু করে এই অবধি আমাদের দেশে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট ডাক্তার মারা গেছে। তাহলে এদের কথা চিন্তা না করে আমরা যদি সবসময় জীবিকার কথা টেনে নিয়ে আসি, এবং আপনারাই কিন্তু আবার মিডিয়াতে দেখাবেন যে জীবিকার পেটের দায়, তাহলে একটা প্রশ্ন করি, 71 সালের যুদ্ধের সময় যখন, এটা কিন্তু যুদ্ধের থেকে ভয়ঙ্কর, কারণ ওই সময় আমাদের শত্রু কিন্তু চেনা শত্রু ছিল, আমরা চোখে দেখতাম, কিন্তু এটা কিন্তু অদৃশ্য শক্তি, এটা কিন্তু আমরা জানি না। আমরা লকডাউন দেওয়ার উদ্দেশ্য কি জানেন তো? শত্রুকে বাইরে রেখে আপনি দরজা বন্ধ করবেন। আপনি যদি শত্রুকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন, তাহলে তো কোনো লাভ হবে না ভাই। তো সুতরাং বলছি যে এই যে চিত্রগুলো আজকে দেখালেন, খুবই খারাপ লাগলো, ওনাদের জন্য খারাপ লাগলো, কিন্তু আপনি কিভাবে সিট দিবেন? এমন তো না যে সরকারি হাসপাতালগুলো, দেখেন আমাদের বাংলাদেশকে আপনি যত গালাগালি করেন, এই সরকারি হাসপাতালগুলো বিনা পয়সায় চিকিৎসা দিয়ে যাচ্ছে। এই যে নার্স ডাক্তাররা অবিরাম, আপনি খালি একটা কথা চিন্তা করেন তো, যারা স্যাম্পল কালেকশন করে রাত 1টা 1:30 পর্যন্ত কাজ করে,
তারা তাদের খবর কি আপনারা কখনো নিয়েছেন? তারা কি আপনার কিভাবে দিন যায় দিন আসে আপনি বুঝতে পারছেন? তাদেরকে একটা হোটেলে রাখা হয়েছিল, সেখান থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। তাহলে সুতরাং আমরা আসলে কি চাই, কোনটা করতে চাই, এটা নীতি নির্ধারকরাই ভালো বলতে পারবে। কিন্তু আমি যেটা বলতে পারবো, আমরা সামনে কিন্তু ভয়ঙ্কর অবস্থা মানে অপেক্ষা করছে আমাদের জন্য। ডাক্তার রোবেদ আমিন, আপনি এর আগে বলছিলেন যে মানে মানুষের আচরণগত যে দিকটির কথা, এখানে আসলে এর আগেও অনেক এই বিষয় নিয়ে কথা হয়েছে যে কিছু মানুষ পেটের দায়ে বা রুটি রুজির দায়ে বের হচ্ছেন, কিন্তু এই সর্বশেষ যে লকডাউন চলছে এখানে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে যারা বাইরে বের হচ্ছেন অনেকেই আসলে পেটের দায়ে বের হচ্ছেন না। তো আচরণগত দিকটি মানুষের ভিতরে যে উপলব্ধির জায়গাটা, এই যে ভয়ের যে বিষয়টা যে আমিও আক্রান্ত হতে পারি, সেটি এখনো মানুষের মধ্যে আসছে না কেন? কারণ দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে তারপরেও। এটা খুব ডিফিকাল্ট প্রশ্ন এই জন্য যে এটা কিন্তু কালচার বলেন, কনটেক্সট বলেন, কান্ট্রি বলেন, এগুলো বেঁধে ভিন্ন আছে। কিন্তু যে কথাটা বলে আপনি ধরেন ইউরোপ অথবা আমেরিকায় একটা মানুষকে তার বিহেভিয়ার চেঞ্জ করে ফেলতে পারবেন, অথবা যে পদ্ধতির মাধ্যমে, ঠিক একই রকম পদ্ধতিগুলো আমাদের এখানে ফলো করলে কি আসলে কাজ করবে, এটা কিন্তু আমরা জানি না। আপনি দেখবেন যে অনেক সময় আমরা আমাদের বিভিন্ন স্টারদেরকে ইউজ করি বিভিন্ন বিষয়ে, যে মানুষজনকে ইনফ্লুয়েন্স করা যায় কিনা। কিন্তু আপনি কি বলতে পারবেন যে সিনেমার একজন স্টারকে নিয়ে এসে এখানে দিলে সবাই শুনবে না? কিন্তু এই জন্য অনেক কিছু দেখা হয় যে এই যে আমি অথবা আনোয়ার কবির সাহেব অনেক বক্তব্য দিচ্ছি, আপনার কি মনে হয় সাধারণ মানুষ এতে কনভিন্স হবে? নাও হতে পারে। এই সাধারণ মানুষ হয়তো তার কাজ মতো আরেকজন সাধারণ মানুষের পিয়ার থেকে কনভিন্স হতে পারে। আমরা ওই জায়গাগুলোতে টাচ করছি না। আমাদের কিন্তু একটা স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, SBCC 2016 সালের স্ট্র্যাটেজিক প্ল্যান, খুবই চমৎকার একটা ডকুমেন্ট, যেখানে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে আসলে কি কি কাজ করলে মানুষের বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশনটা ভালো মতো করা যাবে সেটা বিধৃত করা আছে। এটা শুধু স্বাস্থ্য অধিদপ্তর একা পারবেন, সোজা হিসাব এখানে বিভিন্ন মন্ত্রণালয়ে আসতে হবে। এই বাংলাদেশে গত 1.5-2 বছরের ফিল্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় অধিদপ্তর আমাদেরকে যত গালাগালি করেন না কেন, এই ফিল্ডে কিন্তু উনারাই আছেন। এই যেটা আনোয়ার কবির সাহেব বলেছেন, যে ডাক্তার সাহেবদের কথা আদার, আমি শুধু ফ্রন্টলাইনের হেলথ কেয়ারদের কথা বলবো না, কোন মন্ত্রণালয় কোন অধিদপ্তরে সারাক্ষণ আছেন। ইভেন আপনারা যত বকাঝকাই করেন, আমাদের যত ফল্টই থাকতো, সরে যায় নাই কিন্তু, তাই না? কিন্তু সবাইকে তো আসতে হবে। আপনি হোল নেশন অ্যাপ্রোচ না করলে ওই বিহেভিয়ার চেঞ্জ, কমিউনিকেশন কি করতে পারবেন? এই জন্য আমি শুধু পলিটিশিয়ান কেন, সমস্ত স্টেক হোল্ডার থেকে ডিফারেন্ট মিনিস্ট্রি, ডিফারেন্ট অধিদপ্তর, যাদের যে পর্যায়ে এসে গেলে আমাদের বিহেভিয়ার চেঞ্জ করা যাবে, এদের সবাইকে ইনভলভমেন্ট যদি হয়, তখনই হয়তো আমরা একটা চেঞ্জ জি ডাক্তার আনোয়ারুল ইকবাল, আমরা প্রায় দেখি মানে সরকার থেকে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা দেয়া হচ্ছে, কিন্তু মাঠে সেই নির্দেশনাগুলো কখনো মানুষ মানছে না, কখনো মানানো হচ্ছে না। মানে আপনার পর্যবেক্ষণটা কি আসলে, মানুষ কেন মানছে না এই সরকারের নির্দেশনাগুলো? জি দেখেন, আসলে কিছু কিছু, আপনি তো ছোট ছিলেন এক সময়, আপনার বাবা মা তো আপনাকে আদর করতো, অনেক কিছু চকলেট কিনে দিত। আবার যখন আপনি দুষ্টামি করতেন, আপনার বাবা মাকে আপনাকে ধমক দেয়নি বা মারেনি। আমাদের এখানে তো আমাদের সরকার কিন্তু আমাদের অভিভাবক, তাই না? এখন আপনি তো, এটা যদি সংক্রামিত ব্যাধি না হতো, ধরেন ক্যান্সার বা থ্যালাসেমিয়া এরকম হলে তো আমরা এইসব প্রস্তাবই দিতামই না। আর এই যে আপনি কষ্ট করে 5-6 মাস ধরে লকডাউন দিচ্ছেন, আবার অনেকে বলে এইটুকুই যথেষ্ট, মানে এইটুক না হলে আরো বেড়ে যেত, এইসব কথাবার্তা হলো ভুল কথাবার্তা। কারণ এটা সংক্রামিত ব্যাধি, এটা বুঝতে হবে। আপনি আইদার প্রপারলি লকডাউন দিবেন 21 দিনের জন্য, অনেকে বলে 15 দিন, 15 দিনটা ভুল কনসেপ্ট। আমি আবারও বলছি, 21 দিনের লকডাউন দিলে দিবেন, তা না হলে আপনি হিসাব করে, এই কথাটা কিন্তু আমি আগে বলেছি যে আপনি আর ডিশোল্ডারিং করা কাজের, যেমন উদাহরণ দিই, আমরা গত বছর কিন্তু অনেকে এসে বললো যে আমরা কন্ট্রোল করে ফেলেছি, ঠিক আছে? তাহলে এইবার তারা কোথায় কন্ট্রোল করলো, কিভাবে? আমাদের সক্ষমতা কিন্তু বেড়েছে, অনেক বেড়েছে। যেমন ধরেন হাসপাতালের বেড সংখ্যা বেড়েছে, কিছু কিছু হাসপাতাল বেড়েছে, আপনার আইসিইউ বেড়েছে, ডাক্তার বেড়েছে, আপনার হাই ফ্লো নেজাল কান্ডা বেড়েছে, সব বেড়েছে। কিন্তু আপনার যেটা আমাদের স্টেপস গুলো, সেগুলো কি হয়েছে? যেমন মাস্ক পরতে বলা হয়েছে, পড়েছে? আপনার মানে অকাজে বের হওয়া না করা হয়েছে, নিষেধ করা হয়েছে, তারা কি শুনেছে? তাহলে এই যে কোন কোন সময় দেখা যায় যে মানে ব্যবসায়িক চাপটাই আমাদের দেশে এত বেশি, আমরা কোনো অনেক কিছুই করতে পারছি না। যেমন আপনার এইবারের যে ডেল্টা ভ্যারিয়েন্ট, সেটা আমরা বারবার, ভারতকে তো আমরা দেখে শিখলাম না,
থেকেও শিখছি না, দুই জায়গায় আমরা ধরা খেয়ে গেলাম। দেখেন ভারতের এই অবস্থা না হলে আমাদের যে ভ্যাকসিনেশনটা হচ্ছিল, যেটা ভালো সেটা বলবো, যেমন আমাদের কি ভ্যাকসিনেশন প্রোগ্রামটা সেলুট দেওয়ার মতো অনুকরণীয়, এবং 130টা দেশ কিন্তু তখন ভ্যাকসিন পায়নি যখন ভ্যাকসিনটা এসেছিল, তাই তো? কিন্তু ভারতের এই পজিশনের জন্য আমাদের এই অবস্থা কিন্তু আজকে। তা না হলে কিন্তু আমরা এই ভ্যাকসিনেশন প্রোগ্রামে, এটা আরেকটা আমি কেন বললাম ভ্যাকসিনের কথাটা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার আনোয়ারুল ইকবাল এবং ডাক্তার রফিদ আমিন, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আজকে আর সময় দেওয়া যাচ্ছে না, পরে আবার একদিন কথা হবে। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন।